এই সরকারটা তো পুরোটাই গোঁজামিলে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমার সহকর্মীরা সবাই আমাকে নিয়মিত জানায় যে তারা কি ভয়ঙ্কর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে, কতটা বাকরুদ্ধকর অবস্থা। অনেকের চাকরি নাই, অনেকে ওএসডি রিপোর্টার কিংবা অ্যাঙ্কর, তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না। কোথা থেকে কোন কোন ধরনের লোকজন এনে সাংবাদিকতা করাচ্ছে, মানে পুরনো লোকজন খুবই কমই আছে। তো এই যখন অবস্থা, আপনার ভয় লাগছে কিনা? অনেকে কিন্তু আমার এই অনুষ্ঠানে আপনাকে সাহস যোগাচ্ছে, যেমন একজন বলছেন যে স্যার ভয় পাবেন না, আপনি মেধাবী মানুষ, হ্যাঁ আপনাকে মূল্যায়নের সুযোগ ছিল, এই সরকার করেনি। আর অনেকে বলছেন যে স্যার ভয় পাবেন না। ভয় পান নাকি স্যার? ডেফিনেটলি না। আর আমি কিন্তু একটা নৈতিক বল আছে বলেই কথা বলতে পারি, এক। দ্বিতীয়ত, যেটি পরের মুখের ঝাল আমি কখনো খাই না। তৃতীয়ত, আমি সবসময় কনসিস্টেন্টলি আপনার উচ্চকণ্ঠ ছিলাম। আমার ধরনটা পরিশীলিত, ঝগড়া সুলভ নয়, এক। দুই, 3 নম্বর হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসকে আমি যখন লেকচার তখন থেকে চিনি, এবং তারকে নিয়ে যখন হেনস্থা করা হচ্ছিল তখনও কিন্তু তার সপক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম, কথা বলেছিলাম। তিনি নিজে একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন। এটা নিয়ে সিনিয়র সাংবাদিক একে এম পাটোয়ারি যখন প্রশ্ন তুললেন শোতে, তারপর তড়িঘড়ি করে তার দণ্ড মওকুফের ব্যবস্থা হলো। এই সরকারটা তো পুরোটাই গোঁজামিলে। আপনার এই যে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি তারা সেনা হেফাজতে ছিলেন, সেটি যখন আইএসপিআর প্রকাশ করে দিল তখন এটা নিয়ে হইচই শুরু হলো, যে তারা কখন কিভাবে রেফারেন্সটা প্রস্তুত করলেন বা হাজির করলেন, যেই রেফারেন্সের বলে আপনার এই তড়িঘড়ি করে শপথ গ্রহণের ব্যবস্থাটি হয়েছিল। তো সেই জন্য পুরো বিষয়টা গেছে বাবল। সেই জন্য সবারই উচিত হবে বিষয়টা নিয়ে প্রশ্ন তোলা, কথা বলা, এবং আপনার এই যে মব কালচার, এটির বিরুদ্ধে অবস্থান নেয়া। এটা বাঙালি সত্তার সঙ্গে যায় না, মগের মুল্লুকের সঙ্গে যায়। ইউনূস শাহী সেটি নতুন করে প্রচলন করেছে। স্যার শুধু ইউনূস শাহী বললে আপনি ভুল করবেন, আপনি তো বলেন হুকুমতে ইউনূস শাহী। জি, সেটা আরো বিস্তৃত করে বলেন ব্যাপারটা, তাই না? এখন এখন আপনাকে যদি গ্রেফতার করে নিয়ে যায়, আপনার কিছু বলার আছে কিনা? আমি যদি কারা নির্যাতিত হই, আমি অবশ্যই বলবো যে আমি বিবেক বন্দী হিসেবেই সেখানে প্রবেশ করব, এবং আমি যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে আমি অন্যায়ের প্রতিবাদ করে যাব। আপনার এই ট্র্যাডিশনটা, এই ইনস্টেন্সটা এই জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে সংস্থাপন করাটা জরুরি। এটি আমাদের পারপাস অফ লাইফ। ইব্রাহিম মোহাম্মদ একটি প্রশ্ন করেছেন যে আপনার কথা বলছেন, আপনি শেখ হাসিনার আমলে চুরি করেছিলেন, সে বেগম রোকেয়ায় দুর্নীতি করেছে, তার বিচার হওয়া উচিত। যদি আমি তাই করে থাকতাম, সেটা যদি করে থাকতাম, তাহলে এতদিন আমি মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছি কিভাবে? আমি পরিপূর্ণভাবে 4 বছরের আমার যে টেনিয়র, সেটা সাফল্যের সঙ্গে শেষ করলাম কি করে? তার আগেও তো বিউপিতে আমি প্রো ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 বছর আমি টানা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। বিভাগের চেয়ারম্যান ছিলাম, একটি সেন্টারের আমি ডিরেক্টর ছিলাম। তো এই ধরনের বানোয়াট কথাবার্তা বলার তো কোনো সুযোগ নেই, এবং সেটা বেসিক্যালি দীপুমণির লেসপেন্সাররা এই ধরনের কথাবার্তাগুলো বলে বেরিয়েছে তার ইঙ্গিতে, এবং সেই জন্যই এই জনমনে অনেকের মনে এই বিষয়টা আছে। সেই জন্য আমি দুর্নীতির প্রতিবাদ করেছি বলেই আমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ উত্থাপন করা হয়েছে। আমি যদি টো করতাম, দীপুমণির পৌধরা হতাম, তার সমস্ত আদেশ নির্দেশ অন্যায় আবদার মেনে নিতাম, তাহলে কোথাও এই ধরনের কোনো ট্রেস থাকতো না। যারাই প্রতিবাদী হয়েছে তাদের নিয়েই আলোচনা সমালোচনা হচ্ছে, আমাদের কালচারটাই এরকম হয়ে গেছে। কিন্তু তাই বলে যা সত্য, যা শাশ্বত, যা চিরন্তন, যা সুন্দর, তার পক্ষে আমরা সবসময় অবস্থান নেব, কামফর্ট নেই। আমি তো এখানে ভোট করতে আসিনি যে জনপ্রিয়তার একটা বিষয় আছে। শুধু তাই না, আপনার তো প্রাপ্তিরও কিছু নাই, আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন। আমি আমার প্রফেশনের সর্বোচ্চ যে অ্যাটেইনমেন্ট, ভাইস চ্যান্সেলর হওয়া, প্রো ভাইস চ্যান্সেলর হওয়া, চেয়ারম্যান হওয়া, এই ডিরেক্টর হওয়া, এগুলো তো আমি ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমি একদম শেষ পর্যায়ে আছি আমার ক্যারিয়ার। এখন স্যার এই যেই প্রশ্নগুলি মানুষ প্রতিনিয়ত আপনার কাছে জানতে চায় আমার এই অনুষ্ঠানে,
ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা, এই যে যেভাবে করে তারা দমন পীড়ন করছে, যেভাবে করে মানুষের কণ্ঠরোধ করছে এবং এবং অদৃশ্য শক্তির মাধ্যমে তারা কণ্ঠরোধ করছে, যা দেখা যায় না, এই শক্তির বিরুদ্ধে আপনারা কতক্ষণই বা টিকে থাকতে পারবেন? এবং ফেব্রুয়ারিতে যদি তারা নির্বাচন না দেয় তাহলেই বা কি হবে? দেখুন, আমরা একটা আনচার্টার্ড টেরিটরিতে ঢুকে গেছি এক জাতি হিসেবে। আর এই রাষ্ট্র খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। যে সমস্ত কাণ্ড কারখানা চলছে সবই সেলফ সেন্টার্ড একটা মোটিভ থেকে ডিরেক্টেড। প্রফেসর ইউনূস তার মতো করে এক ধরনের জিঘাংসা, এক ধরনের আপনার ভ্যান্ডেতা নিয়ে কাজ করে চলেছেন, এবং এর পরিণতি কখনোই মহৎ হতে পারে না, এর পরিণতি কখনোই সুন্দর হতে পারে না। তা তো অবশ্যই নয়। এখন স্যার আমি শেষ করব। আমাকে যদি একটু বলতেন যে যদি কোনো কারণে আপনাকে আটক করা হয় সেক্ষেত্রে আপনার কি বক্তব্য থাকবে এবং আমরাই বা কি করতে পারবো? আমি শুধু এইটুকুই বলি, মানে ভয় কি মরণে, তাই না? তা তো বটেই, কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আমরা আইনি লড়াই অবতীর্ণ হব, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, আপনার আন্তর্জাতিকভাবে গণমত জনমত গড়ে তোলার দায়িত্ব থাকবে আপনাদের, কারণ যারা আমাদের মতো বিবেকবন্দী হবেন তাদের অবশ্যই তাদের পক্ষে তাদের যে আপনার মশাল প্রজ্বলিত আছে তা রাখতে হবে বহমান অবস্থায়, এবং কোনো অবস্থায় এই যে ভ্রুকুটি নব্য ফ্যাসিবাদের যে আপনার নিশান সেটি আপনার উড্ডীন রাখতে দেয়া যাবে না। আমরা একটি বহুমতের সমাজ চাই, আমরা একটি আপনার গণতান্ত্রিক পরিবেশ চাই, নির্বাচিত সরকার চাই। অনির্বাচিত হ্যান্ডপিক লোকদের দ্বারা আপনার পরিচালিত সরকারের অবসান হওয়া উচিত দ্রুততম সময়ে। জি, সেটি কি স্যার হবে? আমি আশাবাদী, পৃথিবীর ইতিহাস তাই বলে। ক্ষমতা চিরস্থায়ী নয়, এটি গৌরসী পাট্টা নয়। কিন্তু ক্ষমতাবানরা সবসময় তো সেটা ভুলে যায়। সেটি আমি বলবো ব্যাড কালচার, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের জনগোষ্ঠীকে আপনার ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত হতে হবে। এখন এখন বিএনপি যে নেতৃত্ব দেওয়ার সুযোগ বিএনপির হাতে তৈরি হয়েছিল, বিএনপি কি সেই সুযোগটা কাজে লাগাতে পারছে? দেখুন, শেষ কথা বলার সময় এখনো আসেনি। আপনার বিএনপির তরুণ তুর্কি নেতা, আমাদের সাবেক প্রয়াত একত্রিত ঢাকার নগরপিতা বীর মুক্তিযোদ্ধা খোকা সাহেবের আপনার সুযোগ্য পুত্র, তিনি কিন্তু তার প্রতিবাদী কণ্ঠ জারি রেখেছেন। ইশরাক কিন্তু মাথা নত করেননি। জি স্যার, আপনাকে বলছে আপনি লাল বদর স্যার ফেসে গেছেন। হ্যাঁ, আপনি তো লাল, মানে আপনি তো লাল পার্টি ছিলেন স্যার। হ্যাঁ, অনেকেই ছিলেন। যে কোনো অন্যায়ের তো প্রতিবাদ করতেই হয়, কিন্তু এখন যে স্বাধীনতার নাম নিয়ে তারা যেভাবে করে, আমি ইচ্ছা করেই লাল জামা পরেছি আপনার সারকে রাগান্বিত করবার জন্য। নেতারা সেটা করে থাকে। না স্যার, বেশি রাগায়েন না। আপনি না থাকলে আমি শো করবো কিভাবে? আপনি না থাকলে আমরা তথ্য পাবো কোথা থেকে? এটলিস্ট কিছু তো ইকুয়েশন আমরা পাই। রাজনৈতিক যেই হিসাব নিকাশ থাকে সেটি তো অন্তত অন্যরা তো কথা বলার সাহসও পায় না। রাইট। সো নিজেও বেশি ভয় পেয়েন না এবং অন্যকেও ভয় না, না, দেখায়েন। প্রশ্নই আসে না। জি। কি বল? ওয়ান লাইফ টু লিভ। নাজমুল হাসান কলিমুল্লাহ কেমন লাগছে মামলার আসামি হয়ে? আপনি তো দুর্ভাগা, আপনার বিরুদ্ধে হত্যা মামলা দেয়নি। ধন্যবাদ। দেখুন, আমি দীপুমণির ইঙ্গিতে এর আগেও আপনার মামলার সম্মুখীন হয়েছিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায়, টক শোতে নির্বাচনের কোয়ালিটি নিয়ে কথা বলবার কারণে, এবং সেই মামলা 1.5 থেকে 2 বছর চলেছে চট্টগ্রাম সাইবার আদালতে, এবং আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি তাতে জয়যুক্ত হয়েছিলাম। এখন আপনার মামলা ভীতি আমার নেই, এক। দ্বিতীয়ত, দুদকে নাট বল্টু ইট কাট সব সম্পর্কে আমার একটা পরিষ্কার ধারণা আছে। সেই শুরুতে যখন ব্যুরো ছিল, তারপরে এটা কমিশন হয়েছে, কমিশন থেকে কমিশনকে শক্তিশালী করা হয়েছে। যেই দুদকের সাবেক একজন চেয়ারম্যান গোলাম রহমান বলেছিলেন যে এই প্রতিষ্ঠানটি
দাঁত এবং নখবিহীন ব্যাঘ্র, এবং সেই বিষয়টাকে মাথায় নিয়ে আপনার ইকবাল মাহমুদ, যিনি সাবেক চেয়ারম্যান, তিনি আপনার ক্ষমতায়িত করেছেন। ক্ষমতায়িত করার অংশ হিসেবে আপনার লোকজনকে আটক করা, তারপরে আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় হাজির হওয়ার যে চল, সেটি তিনি চালু করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, পরবর্তীতে আফটার রিটায়ারমেন্ট তার নামেই কিন্তু তদন্ত হয়েছে। এখন যেহেতু সবাইকে জড়িয়ে যুক্ত করে তিনি আপনার নিজের ঢাল তৈরি করেছিলেন, সেই জন্য তাকে দায়মুক্তি দেওয়া হয়েছে। এখন আমাদের বর্তমান চেয়ারম্যান যিনি, তার নামে প্রায় 50 পৃষ্ঠার ডোসিয়ার আছে, যেটি তিনি দায়িত্ব নেয়ার পর তাকে পাঠিয়েছি। এখন বিষয়টা হচ্ছে, মামলা হতেই পারে, এখন তাই বলে স্টিগমাটাইজ করার চেষ্টা হবে কেন? এক। দ্বিতীয়ত, কণ্ঠরোধ করার চেষ্টা হবে কেন? আমাকে কদিন ধরে বলা হচ্ছিল আপনার নামে মামলা হতে পারে, আপনি সতর্ক থাকবেন, টোন ডাউন করুন। আমি বলছি নো ওয়ে, আমি দরকার আরো উচ্চ কণ্ঠে কথা বলবো। আর আপনার এই সিদ্ধান্তটি আমি যতটুকু ইনফরমালি শুনেছি, সর্বোচ্চ পর্যায় থেকে হয়েছে। আপনার প্রফেসর ইউনুস, তার নিরাপত্তা উপদেষ্টা, মাননীয় নিরাপত্তা উপদেষ্টা, এরা মিলে আপনার এই পলিসি ডিকটামটা দিয়েছেন যে আপনার একজনকে যদি মোটামুটি সমঝে দেওয়া যায়, বাকিগুলি সব কথা বন্ধ করবে, কথা সুর নামিয়ে ফেলবে। আপনার মঞ্জুর আলম পান্না, মাসুদ কামাল, তারা অ্যাঙ্কর হিসেবে যে কাজ করেন, তারা এক ধরনের টার্গেট, আমাকে করা হয়েছিল আরেক ধরনের টার্গেট। এবং আপনার যমুনায় বসে মোটামুটি আলাপ আলোচনা করেই, স্পেসিফাই করে নাম বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যারা এগুলো করছেন তাদের জন্য কিভাবে ট্যাকেল করা যায়, এটা কৌশল বের করতে। কৌশল হিসেবে আপনার দেশের বাইরে যারা অবস্থান করছেন, এই ধরনের লেসপেন্সারদের জনাব তিনেককে আপনার রীতিমতো অ্যাসাইন করে দেওয়া হয়েছিল, যেমন পিনাকি ভট্টাচার্য, লেফটেন্যান্ট কর্নেল সাবেক মুস্তাফিজ, কবির সাহেব প্রমুখ। তারা কেউ আমাকে বিএনপির ফেউ বানানোর চেষ্টা করেছেন, কেউ আমাকে আপনার এমন একজন ব্যক্তি যিনি সরকার বিরোধী এবং ভারতের প্রণোদনায় সমর্থনে কাজ করেন ইত্যাদি। আবার কেউ বলবার চেষ্টা করছেন জ্ঞান পাপি, হোয়াটএভার। যখন দেখা গেল আমি এদের রিবাফ দিয়ে দিলাম, কাউকে পরোয়া করলাম না, তখন দেখলেন এই কৌশল কিন্তু কাজে আসবে না। এই লোকের কণ্ঠরোধ করা মুশকিল। তো মোক্ষম যে আপনার প্রতিষ্ঠানটি, অস্ত্রটি আছে, দুদকের সামিল হলেন। হয়ে আপনার যেটা করা হলো, আমাকে কোন রকমের নোটিফাই না করে, আমাকে জানান না দিয়ে, আমাকে আপনার কথাবার্তা না বলে, হুট করে এই প্রেসের মাধ্যমে জানান দেওয়া হলো দুদকের পক্ষ থেকে যে আমি আমার সাবেক, আমাদের যে ভাইস চ্যান্সেলর ছিলেন আপনার প্রফেসর ডক্টর নুরুন নবী, দুজনেই আসামি, সঙ্গে তখন যিনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন ভদ্রলোক, যাকে আমরা বরখাস্ত করেছিলাম, এবং দুজন ঠিকাদার। এই ঠিকাদারদের নিয়োগ করেছিলেন আমার আগের ভাইস চ্যান্সেলর, এবং সেই ইঞ্জিনিয়ারের কাজকর্মে আমরা সন্তুষ্ট ছিলাম না বলে তাকে আমরা বরখাস্ত করে দিয়েছিলাম। এবং আপনার এখানে মূল যে বিষয়টা, দীপুমণি আমাদের নানানভাবে হেনস্থা করার উদ্যোগ গ্রহণ করেছিলেন, তার সঙ্গে আমরা নীতিগতভাবে একমত ছিলাম না, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম প্রেস কনফারেন্স করে। সেই জন্য তিনি আমাদের পেছনে তার নিয়ন্ত্রিত তৎকালীন ইউজিসি এবং আপনার আইএমডি, এদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন, মন্ত্রণালয়কে ব্যবহার করার চেষ্টা করেছেন, করে কোনোভাবে কোনো দিশা না পেয়ে যতই ঘুরতে গিয়েছেন ততই দেখেছেন যে এটার দায় সাবেক ভাইস চ্যান্সেলর, আমার নয়। তো ফলে ব্যাপারটি যেটি দাঁড়িয়েছে, কোনো কিছু না পেয়ে, যেহেতু তিনি আমাদের অর্থ বন্ধ করে দিয়েছিলেন কাজকর্ম অব্যাহত রাখবার, আর যেই সরকারি টাকা ছিল সেটা 18 কোটি টাকা আমি বাংলাদেশ ব্যাংকের আপনার কোষাগারে জমা দিয়ে দিয়েছিলাম। তো ফলে তখন কন্ট্রাক্টররা বললেন যে স্যার, আমরা কাজটা শুরু করেছি, এটা তো আগিয়ে নিতে হবে, এটা সরকারি কাজ, আপনার ব্যক্তিগত না, আজকে আছেন কালকে আপনি আপনার টেনিয়র শেষ করে চলে যাবেন। আমাদের যে জামানতের টাকাটা আছে, যেটা আমাদেরই টাকা, সরকারের টাকা নয়, আমরা কাজ শেষ করলে এটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে টাকাটা আরেকটা ব্যাংকে নিয়ে জমা করে গ্যারান্টি রেখে আপনার এটি আমাদের জন্য অবমুক্ত করে দেন। প্রতিষ্ঠানের স্বার্থে সবার কথা বিবেচনা করে এই ঝুঁকিটা আমি নিয়েছি।
আমার ব্যক্তিগত কারণে নয়, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থেকে উত্তরের বাতিঘর এটি পরবর্তীতে যে কতটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় সেটি তো আমার প্রিয় ছাত্র আবু সাইদের এই আত্মহত্যের মধ্য দিয়ে আরো ব্যাপক পরিচিতি পেয়েছে। এখন সেই পুরনো বিষয় সেইটিকে টেনে এনে যেটা সর্বজন বিদিত যে ঘটনাটা কি হয়েছে, এখানে লুকছাপের কিছু নেই। এটা বেসিক্যালি লাইন করবার চেষ্টা, বেসিক্যালি আপনার চরিত্র হননের চেষ্টা, বেসিক্যালি আমরা যাতে কোনো রকম কথাবার্তা ব্যাপকভাবে না বলি সেইটার একটা চেষ্টা। এবং আরো কুপিত হয়েছেন এরা যখন আমি প্রফেসর ইউনুস, আমাদের দুদকের সম্মানীয় চেয়ারম্যান এবং সম্মানীয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে 4 দিনের সফরে এই মূলত আপনার অনারেবল মেম্বার অফ হাউস অফ কমন্স টিউলিপ সিদ্দিকীকে হেনস্থা করবার জন্য গিয়েছেন এবং খালি হাতে তাদের ফিরতে হয়েছে। কারণ টিউলিপের এই বিষয়টা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ব্রিটেনের তারা কিন্তু তাকে দায় মুক্তি দিয়ে দিয়েছে। তৎসত্ত্বেও এই যে একটা ভ্যাঞ্জেন্স থেকে এই উদ্যোগ গ্রহণ করা, সেটার আমি সমালোচনা করেছিলাম আপনাদের বিভিন্ন চ্যানেলে, এবং সেটি ডেফিনেটলি তাদের মনোভূত হয়নি এবং দ্যাট ওয়াজ দ্য লাস্ট পিন ইন দ্য কফিন। তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে কলিমুল্লাহকে হেনস্থা করার কোনোই মোচড় দেওয়ার আর কি করা যেতে পারে।